নীলাদ্রির বলা প্রত্যেকটা কথা কাটার মতো বিঁধল আমার গলায়। আমি হাঁসফাঁস করছি। তিক্ত হলেও সত্যি যে আমি আয়েশকে মেনে নিতে শুরু করেছি। ভালোবাসার কথা বলতে পারছি না, তবে ওনাকে মানতে আরম্ভ করেছি আমি। বড় শ্বাস ছেড়ে চিল্লিয়ে বললাম, না, আমি ওনাকে ভালোবাসি না, ভালোবাসতে পারি না। এমন বেমানান লোকের সঙ্গে ভালোবাসা হয় না। যে আমায় দয়া করে তাকে ভালোবাসি না আমি। যে আমায় প্রতিনিয়ত নিজের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দেয় তাকে ভালোবাসি না আমি। যদি তাই হয় তাহলে মৌখিক তালাক দিতে তোমায় বাধছে কেন? আমার একটু সময় লাগবে, থেমে থেমে বললাম আমি। নীলাদ্র জবাবে বলল, ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। চোখ মুখের ভাবভঙ্গি পাল্টে গেল নীলাদ্রের জবাব শুনে। ও কি আসলেও আমায় কখনো বোঝে? কনফিউজড হয়ে ওকে বললাম, সত্যি? কি সত্যি? আয়েশের শক্ত কণ্ঠ শুনে হকচকিয়ে গেলাম আমি। ভয়ঙ্কর কিছু ঘটার আভাস এলো। এখন নীলাদ্রির কি হবে? আমারই বা কি হবে? কি করতে চলেছেন আয়াস? উনি আমার কাঁধে হাত রাখলেন। কেঁপে উঠলাম আমি। চোখ খিচে বন্ধ করলাম ভয়ে। কার সঙ্গে কথা বলছিলে? তাও সত্যি মিথ্যের কথা? চোখ মেললাম। নীলাদ্র কি এখানে নেই? হয়তো নেই। আয়েশকে দেখে চলে গিয়েছে। ভালো হয়েছে চলে গিয়েছে। ঠোঁটে ঠোঁট চেপে আয়েশের দিকে ঘুরলাম। বর্তমানে ওনার প্রতি প্রচন্ড রাগ আর ক্ষোভ কাজ করছে। এমন মানুষের জন্য আমি কি করে ভালোবাসা নামক এই অসাধারণ অনুভূতি অনুভব করতে পারি? না, পারি না। কি হলো বললে না তো এখানে কার সঙ্গে কথা বলছিলে? আর এখানে এলেই বা কেন? আমি তোমায় বলেছিলাম না ওখানে দাঁড়িয়ে ওয়েট করতে। আমার কথা অমান্য করছো কেন? কেন এসেছো এখানে? পালিয়ে যেতে? কারোর সঙ্গে পালিয়ে যাওয়ার প্ল্যান আছো তুমি? হ্যাঁ বলো, পালিয়ে যাবে তুমি? শেষ কথাগুলো চিৎকার দিয়ে বললেন উনি। কথায় কথায় সেকেন্ডেই ওনার ভালো মুড পাল্টে বোমের মতো ফেটে গেলেন। না বুঝে কেন রাগ করছেন? আমি পালাতে যাব কেন আপনার থেকে? আমার কি সেই সাধ্য আছে বলুন? নেই তো। আমি এখানে শুধু গরমের কারণে এসেছি। ওখানে প্রচন্ড রোদ। সিঁড়ির ভিতরে শপিং মলেও তো ঢুকতে পারছিলাম না আপনাকে ছাড়া। তাই এখানে এসেছি। আর নিজের সঙ্গে নিজেই কথা বলছিলাম কি কিনবো সেটা নিয়ে। আয়েশ এবারের মতো আমার কথায় বিশ্বাস করলেন। হিংস্র মনোভাবটা কমে এলো ওনার মধ্যে থেকে। আমার মাথা নেড়ে দিয়ে আয়েশ হাত শক্ত করে চেপে ধরেন আয়াস। আমি ছাড়াতে গিয়েও ছাড়ালাম না হাত, কারণ এখানকার কিছুই আমি চিনি না। কখনো তো এত বড় শপিং মলে আসেইনি। বেশ কিছুক্ষণ হেঁটে আমায় এনে দাঁড় করালেন শাড়ির শপের সামনে। আমায় বসিয়ে দিলেন আয়াস। দোকানদার আয়াসকে দেখে খুশিতে আটখানা হয়ে পড়লেন। আরে আয়াস স্যার, এতদিন পর তাও শাড়ির দোকানে, ভাবাই যায় না। বসুন বসুন, কি নেবেন বলুন। এই ম্যাডামের জন্য কোনো শাড়ি? ইয়েস, আপনার দোকানে তো ভালো কালেকশনের শাড়ি পাওয়া যায়। তো যত কালেকশন সব দেখান, বাট একটা জিনিস খেয়াল রাখবেন, শাড়ি যাতে বেশি গর্জিয়াস না হয়, সিম্পল তবে সুন্দর। চোখ জোড়া সরু হয়ে এলো আমার। লোকটা তো ভারী কিপটে। দামি শাড়ি কিনে দিলে বুঝি তার অ্যাকাউন্টের সব টাকা শেষ হয়ে যাবে? যাই হোক, আমিও ভারী কাজ করা শাড়ি পছন্দ করি না। এমনকি শাড়ি পরার অভিজ্ঞতা নেই বললেই চলে। আগে বছরে 2-1 দিন শখের বশে শাড়ি পরতাম। এখন শাড়ি নিয়ে কি করব? শাড়ি নিয়ে কি করব আমি? আমি তো শাড়ি পরি না। আয়েশ আমার উপর ঝুঁকে পড়লেন, সেটা বেশ ভালো মতো আন্দাজ করতে পারলাম। আমিও একটু হেলে গেলাম ভয়ের চোটে। এই ভরা শপিং মলেও কি অসভ্যতা শুরু করবেন নাকি উনি? এই ভেবে গলা শুকিয়ে এলো আমার। পরনো তো কি হয়েছে, আমার জন্য পড়বে। সব সময় পড়তে হবে না, কার একটা স্পেশাল দিন আছে সে কারণে না হয় পড়বে। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম নিশা পাখি? আমি দ্রুত মাথা নাড়ালাম। উনি সরে গেলে সোজা হয়ে বসলাম। একটা একটা করে শাড়ি দেখাতে শুরু করলেন দোকানদার। কিন্তু আমি কিছুই বুঝছি না। চোখে না দেখে বুঝবো কি করে শাড়ি কোনটা কেমন? আমার বিষয়টা বুঝে আয়েশ বলে উঠলেন, আই থিঙ্ক কালো রঙের শাড়ি তোমার বেশ মানাবে। চোখ গোল করে ফেললাম। কালো রং? আর কোনো রং খুঁজে পেলেন না? আয়েশ এবার আমার কাঁধে একটা শাড়ি তুলে দিলেন। সাদা রংটাও সুন্দর। ডু ইউ নো, তোমায় সব রঙে ভালো লাগে। এক এক রঙে এক এক রকম সৌন্দর্য ফুটে ওঠে তোমার মাঝে, আর তাতে খুন হয়ে যেতে পারি আমি। ফিসফিসিয়ে কথাগুলো বলতেই আমি বিষম খেয়ে গেলাম। নিজেকে ধাতস্থ করে হলুদ রঙের একটা শাড়ি কিনলাম। হলুদ রঙে প্রথম দেখেছিলাম তোমায়, যাতে আহত হয়ে পড়েছিলাম। এখন আবারও এই রঙে আমায় মেরে ফেলতে চাও? কানে কানে কথাগুলো বললেন আয়াস। আমি ঢোক গিলে শাড়িটা রেখে দিলাম। উনি আমার হাতে চিমটি কেটে বললেন, এটা কি জানো তোমায় কেন সিম্পল শাড়ি দেখাতে বললাম? কেন? বিকজ তুমি নিজেই গর্জিয়াস।
থতমত খেয়ে সামনের দিকে মুখ করলাম। ঢপের চপ দিয়ে চলেছেন উনি, তবুও কেন জানি লজ্জা লাগছে। ঠোঁটে ঠোঁট টিপে দোকানদারকে বললাম, বেগুনি রঙের শাড়ি আছে? মা বলে বেগুনি রঙে আমায় বেশ মানায়, তাই বেগুনি রঙের শাড়ি নিতে মন চাইলো আমার, কিন্তু তাতে বাধা প্রদান করে বসেন আয়াস। না, নেবে না বেগুনি রঙের শাড়ি। কাট কাট গলায় বললেন উনি। আমি ভ্রু কুচকালাম। আমার জন্য শাড়ি কিনতে এসেছেন, অথচ আমার পছন্দ অনুযায়ী কিনতে নাকচ করছেন। আমি দৃঢ় কণ্ঠে বললাম, শাড়ি তো আপনি পরবেন না, পরবো আমি, তাই আমার পছন্দের হওয়া উচিত নয় কি? আরো অনেক কালার আছে, লাল, নীল, সবুজ, সাদা, আকাশি, অনেক কালার আছে। যেই কালার শাড়ি ইচ্ছে সেই কালার নাও, কিন্তু বেগুনি কালার নয়। চোয়াল শক্ত করে বলেন উনি। আমি ঠিক করেছি ওনার অনুযায়ী চলবো না। নীলাদ্র ঠিকই বলেছিল, আমিও নিজের কথায় অটল থাকলাম। কেন সবসময় আপনার পছন্দেই কেন মানবো? বেগুনি শাড়িতে কি সমস্যা? সমস্যা আছে, আছে। ওই কালার নেবে না তুমি। আই হেট দিস কালার। ওই কালার কিচ্ছু নেবে না তুমি, গট ইট? কথাগুলো উনি এতটাই জোরে বললেন, হয়তো এখানকার সকলে চমকে তামাশা দেখছেন। এই ভেবেই অপমানে মাথা নিচু হয়ে এলো আমার। সামান্য কালারের জন্য ভরা শপিং মলেও অপমান করতে ছাড়লেন না উনি। এই ভেবেই চোখে পানি এসে গেল। হ্যাঁ লিসেন, ওই কালারটা খুব খারাপ, খুব বাজে। ওই কালারের শাড়ি পরলে তুমিও দূরে চলে যাবে। মায়ের মতো আমিও তোমায় কি করছি না দিই বলো তো? পারবো না তো তোমায় ছেড়ে থাকতে। ওই কালার নেবে না তুমি, নিতেও পারবে না, আর আমার থেকে দূরেও যেতে পারবে না। অনেক তো মেনেছি আপনার কথা। আপনার যখন আমার নিয়ে এত ইনসিকিউরিটি, তাহলে কেন লোক দেখিয়ে বাইরে এনেছেন? এখন সকলের সামনে অপমান করছেন। আমি বলেছি আমার সামনে গলা নামিয়ে কথা বলবে, আমার সামনে কেউ গলা উঁচিয়ে কথা বলবে না। আমার ঠোঁট চেপে ধরে বললেন উনি। আমি ছলো ছলো চোখ নিয়ে বসে রইলাম। কিছু বলার নেই ওনাকে। দোকানদার পরিস্থিতি সামলাতে কিছু বলতে নিলেই আমার হাত ধরে উঠিয়ে টানতে টানতে নিয়ে আসেন উনি। দেখো, আমি ছেলের বউ হিসাবে আনিশাকে মেনে নিতে পারছি না। ওর মতো অন্ধ মেয়ে এই বাড়ির বউ ভাবতেই অসহ্য লাগছে আমার। কাট কাট গলায় স্পষ্ট করে কথাটি বলে দিলেন মিসেস মালিহা। তাই শুনে সাহাদ সাহেব মুখ তুলে তাকালেন। উনি ল্যাপটপে বসে প্রেজেন্টেশন চেক করছিলেন। অফিসের সবটা তো ওনাকেই সামলাতে হয়। আয়েস তো অফিসের কাজকর্ম সামলাবে না বলে একেবারেই অস্বীকার করে বসে আছে। তারপর সাহাদ সাহেব আবারও গম্ভীর ভাবভঙ্গিতে ল্যাপটপে চোখ রেখে বললেন, হঠাৎ ওকে নিয়ে পড়লে কেন? ছেলেকে নিয়ে তোমাকে চিন্তা নেই, তাহলে ছেলের বউকে নিয়ে এত মাথা ব্যথা কেন? কারণ আনিশার জন্য আমার ফেস লস হচ্ছে। ওর বিয়ের কথাটা তো কেউ জানে না, তাহলে ফেস লস হবে কি করে? আর যতদিনে ওদের বিয়ে সম্পর্কে জানাজানি হবে ততদিনে তো মেবি আয়াস ঠিক ওর বউয়ের চোখের অপারেশন করে ঠিক করিয়ে নেবে। মিসেস মালিহা তবুও দমলেন না, বেশ বিরক্ত হয়ে বললেন, কিন্তু ওদের স্ট্যাটাস তো যা ছিল তাই থেকে যাবে। গরিবকে বড়লোক কি করে রূপান্তর করবে আয়াস? আর ফেস লস হচ্ছে না বলছো? সেদিন আমার ফ্রেন্ডের মেয়ের বিয়েতে গিয়েছিলাম। তারপরে আমার এক ফ্রেন্ড বলল তার ভাগ্নে নাকি রিপোর্টার। সেখান থেকে খবর পেয়েছে আয়াস একটা অন্ধ আর কম বয়সী মেয়েকে বিয়ে করেছে। আমি সামলানোর চেষ্টা করেও লাভ হয়নি। এই নিয়ে কত কথা হয়েছে তুমি জানো? আমি জাস্ট মানতে পারছি না এইসব। তুমি কিছু একটা করো। অদ্ভুত তো, এতে আমি কি করব? ওদের তো বিয়েও হয়ে গেছে। আর আয়াসকে তুমি চেনো মালিহা, ও আনিশার জন্য কতটা ডেসপারেট তুমি সেটা বিয়ের দিন স্বচক্ষে দেখেছো। এখন আনিশার নামে কোনো কথা বললে ও মানবে না। ও ডেম্পারের তো কি, ও তো এমনই। পৃথিবীতে মেয়ের কম পড়েছে? তোমার শেষমেশ মান সম্মান নিয়ে টানাটানি হবে বলে রাখলাম আমি। এখনই কিছু একটা করো সময় থাকতে। অস্থির ভঙ্গিতে কথাগুলো এক নাগাড়ে বলে দিলেন মিসেস মালিহা। ওনার কথাই এবার সাহাদ সাহেব বিরক্তও হয়ে উঠলেন। তিক্ত মেজাজ নিয়ে বললেন, আমি কি করতে পারি? আয়াস কোনো বাধ্য মা বাবার ছেলে নয় যে আমি ওকে বুঝিয়ে দেব আর ও সেটা হাসি মুখে পালন করে যাবে। আনিশার থেকে ওকে দূরে করতে চাইলে বাড়িটাই তছনছ করে দিবে ও। আমি এসব পারবো না। যতই হোক ও তো তোমার ছেলে। বুঝিয়ে না হয় ব্ল্যাকমেল করো বা বাধ্য করো। আনিশাকে আমি নিতে পারবো না। আমাদের প্রেস্টিজ এর কথা অন্তত ভাবো। আর যদি আনিশাকে এই বাড়ি থেকে না তাড়াতে পারো, আমি চলে যাব আমার মায়ের বাড়ি। এই বলে রাখলাম।
কথাগুলো চিল্লিয়ে বলে ঘর থেকে হনহনিয়ে বেরিয়ে গেলেন মিসেস মালিহা। সাহাদ সাহেব পড়লেন এক বিরক্তিকর অবস্থায়। কি করবেন কিছুই বুঝে উঠতে পারলেন না। ওনার ছেলেকে উনি ভালোভাবেই চেনেন। যেখানে ও নিজের বাবাকে বাবাই হিসেবে মানে না, সেখানে নিজের বাবার কথায় নিজের বউকে ছেড়ে দেওয়া একটা স্বপ্নের মতো। বিষণ্ণ মনে ব্যালকনিতে হাঁটু কুঁজে বসে আছি আমি। একবার ভাবছি নীলাদ্রির কথা, আর একবার আয়েশের কথা। দুজনের কথাই আমার মনে ঘুরপাক খাচ্ছে। আয়েশের বারবার করা আমার প্রতি সেই সব খারাপ আচরণ সহ্য করার পর মনে হচ্ছে নীলাদ্রির কথাগুলো অক্ষরে অক্ষরে ঠিক। আমার উচিত লোকটাকে ছেড়ে দিয়ে চলে যাওয়া, কিন্তু তাতে সায় দিয়েও কথা থেকে যেন বাধা পাচ্ছি। সব মিলিয়ে আমার মাথা কাজ করছে না। আজ আয়াস সকলের সামনে আমার সঙ্গে যা ব্যবহার করেছেন তা মানার মতো নয়। এসব মেনে নেওয়া চাই না। এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলতেই পিহুর ডানা ঝাপটানোর সঙ্গে তার আওয়াজও পেলাম। পিহু তুই বলে দে আমি কি করব, কোন দিকে যাব? আমার সামনে কতগুলো অচেনা রাস্তা আর বাঁক রয়েছে। কি করে পারি দেব সেই সব? কাকে বেছে নেব? আয়াস নাকি নীলাদ্র? কার সঙ্গে নিচের ঘর বাঁধা উচিত? এটা কোন গোলক ধাঁধা? পিহু পিহু ডাকছে। ধুর, আমিই বোকা। তোর থেকে সাজেশন চাইছি। সারাদিন তো এই একটা ওয়ার্ড কিছুই বলতে পারিস না। একটু থামলাম, আবারও বললাম, তোর কি মনে হয় আমি ঠিক নাকি আয়াস? পিহুর কাছে উত্তর হিসেবে রয়েছে শুধু তার নিজের নাম ধরে ডাকা। তাই সে করছে। আমার বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করতেই আমায় অশান্ত করার লোকটা হাজির হলেন। সঙ্গে সঙ্গে অস্থিরতা বাড়ল। তবুও এমন হাবভাব নিয়ে থাকলাম যেন আয়েশের উপস্থিতি আমি টের পাইনি। সন্ধে হয়ে এসেছে, এখন এখানে বসে কি করছো? চলো ঘরে চলো। আমি আগের মতোই বিষাদ মুখে বসে রইলাম, যেন আমি আয়েশের কথা শুনতেই পাইনি। কি হলো, শুনতে পাচ্ছ না? ঘরে চলো, তোমার নামে কিছু জিনিস এনেছি, দেখবে চলো। পিহু, তোকে দুপুরে কিছু খেতে দেয়া হয়নি না? খেতে দেবো তোকে? আয়েশের কথায় পাত্তা না দিয়ে পিহুর উদ্দেশ্যে কথাগুলো বললাম আমি। আর নিশা, আই এম টেলিং ইউ সামথিং। উনি আমায় আনিশা তখনই ডাকেন যখন তিনি ভীষণভাবে রাগতে শুরু করেন আমার উপর। তবে আজ আমিও ওনার রাগের ভয়ে সকল কথা মানতে মানতে ক্লান্ত। আমি আবারও পিহুকে বললাম, পিহু দাঁড়া, তোকে খাবার দিচ্ছি। বলেই খাঁচার পাশে খাবার হাতাতে লাগলাম। হঠাৎ বিকট শব্দ হলো। চোখ মুখ খিচে ফেললাম আমি, যেন পিহুর খাঁচাটা নিচে পড়ে গেল। আমি উঠে দাঁড়িয়ে অস্থিরতার সঙ্গে নড়াচড়া করে বোঝার চেষ্টা করলাম কি হলো। পিহু জোরে জোরে ডাকছে। তার কণ্ঠস্বর শুনে বুঝতে পেরেছি ওর কিছু একটা হয়েছে, আর অস্ফুট স্বরে বললাম, পিহু। আমার চুল টেনে হাতের সঙ্গে পেঁচিয়ে ধরলেন আয়াস। পেঁচাতে পেঁচাতে একেবারে গোড়ায় ধরতেই আহ করে উঠলাম আমি। তাতে কোনো ভাবান্তর হলো না আয়াসের। আগের ন্যায় শক্ত গলায় বলে উঠলেন, যেদিন ওই পাখিকে এনেছিলে সেদিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলাম যে আমার থেকে ওকে বেশি পাত্তা, ওকে মারতে আমার শুধু কয়েক মিনিট যথেষ্ট। আমার থেকে গুরুত্ব দিচ্ছ তুমি ওকে, ওই সামান্য পাখিকে? তো ও অন্তত আপনার মতো নিজের সিদ্ধান্ত আমার ঘাড়ে চাপিয়ে দেয় না। ও আপনার মতো ক্ষণে ক্ষণে শ্বাস হয় না। ও অবলা প্রাণী, তবুও হয়তো আমাকে বুঝতে পারে। আপনি কি করেন? আয়েস যেন থমকালেন। ওনার নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া কিছুই শোনা গেল না। পিহু এখনো ব্যথা কাতর হয়ে ডেকে চলেছে। হঠাৎই নিজের দিকে আমার মুখ ঘুরিয়ে নিলেন উনি। গরম নিঃশ্বাস আমার মুখে পড়তেই আমার অবাধ্য অনুভূতি মাথা চারা দিয়ে উঠল। কিছু সুপ্ত আকাঙ্ক্ষা মনে। তুমিও তো আমাকে বুঝতে পারো না, আমাকে চিনতে পারো না, আমার ভেতরের আমিটাকে খুঁজে বের করতে পারো না। আমি তখন শপিং মলে কত ভয় পেয়ে গিয়েছিলাম সেটা তুমি কি করে বুঝবে? বুঝবে না তো। ওই রংটা অভিশপ্ত। বেগুনি রং যতটা সুন্দর ততটাই অভিশপ্ত। সে রঙের শাড়ি পরে আমার মা। আপনার মা কি? ওই রঙের শাড়ি সেদিন আমার সোকল্ড বাবা গিফট করেছিল, আর সেই শাড়ি পরে আমার মায়ের শাড়িতে আগুন লাগে, আর কিছু বোঝার আগে সব শেষ হয়ে যায়। কথাগুলো কাতর সুরে বললেন আয়াস। আস্তে আস্তে ওনার হাত থেকে চুলগুলো আলগা হয়ে গেল। তবে উনি অন্য হাত দিয়ে আমার কোমরও খামচে ধরে আছেন। আমি ওনাকে আশ্বস্ত করে বললাম, ওই রঙের শাড়িতে আগুন লেগেছিল বলেই যে আমার শাড়িতেও তাই হতো এমনটা তো নয়। এজন্য এতটা সিন ক্রিয়েট না করলেও পারতেন। তুমি জানো না? কেউ জানে না, ওটা বাজে রং। রেগে বললেন আয়াস। আমি ঢোক গিলে বললাম, আমায় পিহুকে তুলতে দিন, ওর লেগেছে। আপনি কেন ওই অবলা প্রাণীর উপর নিজের রাগ দেখাচ্ছেন? এটা কেমন আচরণ?
আমারও তো লাগে, খুব ব্যথা লাগে, তবে এখানে যেটা তুমি দেখতে পাও না, হয়তো বা দেখতেই চাও না। কথাগুলো শান্ত কণ্ঠে বলে আমার হাতটা নিয়ে রাখলেন ওনার বুকের বাম পাশে। আমার হাতে অনুভূত হলো ওনার হৃদস্পন্দন। ধকধক করে ওঠা হার্টবিটের তালে তালে আমিও কেঁপে উঠছি। আমি সরিয়ে নিলাম হাত। ওনার কাছ থেকে সরে আসতে চাইলে উনি ছেড়ে দেন আমায়। স্বস্তি নিয়ে নিচু হয়ে খাঁচা তুলে সোজা করে রাখলাম। তবে বুঝতে পারছি না পিহুর কোথায় লেগেছে। ভাবলে হীন হয়ে খাঁচাতেই হাত বুলিয়ে যাচ্ছি আমি। আয়াস একসময় নিচে থেকে বললেন, ওর যেমন কোনো ক্ষতি হয়নি, ও যখন ফেলে দিয়েছিলাম উড়ে উঠেছিল মাত্র। খুব নৃশংস মানুষ আপনি আয়াস, শুকনো গলায় বললাম আমি। পাখিটা আমার খুব প্রিয়। এর যদি কিছু একটা হয়ে যায় জানি না আমি কি করব। ওর প্রতি যা মায়া আমার সৃষ্টি হয়েছে তা বোঝানোর ক্ষমতা নেই। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকাবার চেষ্টায় রয়েছি। হ্যাঁ, আমি জানি আমার মধ্যে ভালোর কোনো ছিটে ফোটাও নেই। কথায় বলে বিপরীত মানুষের প্রতি মানুষ আসক্ত হয়, আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। কেউ বলেছে একজন নারী যেমন একটা মানুষকে ভালো থেকে খারাপ পথে নিয়ে যেতে পারে, ঠিক তেমনই একজন নারী পারে খারাপ মানুষকে ভালো পথে নিয়ে আসতে। একটা নারী যে সর্বগুণ সম্পূর্ণ হয়, পুরুষের পরিপূরক, সেই নারী কিনেছি আমার জীবনে, আমার জীবনটা ধন্য করতে। আয়েশের প্রতিটা কথা আমার মনের ভিতরে গভীরভাবে নাড়া দিয়ে উঠল। মস্তিষ্কে কথাগুলো পুরোপুরি ভাবে ঢুকে গেল। কথাগুলোতে গভীর আবেশ ছিল, ছিল স্নিগ্ধতা। ওনার কণ্ঠে ছিল না কোনো কাঁপুনি, ছিল না মিথ্যে, শুধু ছিল সত্যি। পায়ের শব্দ পেয়ে ধ্যান ভেঙে নড়েচড়ে উঠে দাঁড়ায়। আয়াস হয়তো চলে গিয়েছেন, রয়ে গেলাম আমি। উনি চলে তো গেলেন, আমায় রেখে গেলেন দিশেহারা বানিয়ে। খেয়ে দিয়ে বসেছিলাম নিত্যদিনের মতো ঘরের কোণে। আমার পাশে হরেক রকম শপিং ব্যাগ, আয়েশের দেওয়া সেই সব। কোনোটাতে শাড়ি, কোনোটাতে অর্নামেন্টস। কয়টা বাজে আমার জানা নেই। আচমকা টুংটাং শব্দে চমকে উদ্ভ্রান্ত হয়ে পড়লাম। বিষণ্ণ মনটাই হারমোনিয়ামের সুরের ছোঁয়া পেয়ে যেন চারিদিকে সুন্দর হয়ে উঠল। আয়াস হারমোনিয়ামের সুর তুলছেন। আমি উচ্ছ্বাসের অন্ত খুঁজে পেলাম না। এটাই যেন আমার দরকার ছিল, কিন্তু সুরগুলোও যেন আজ বিষণ্ণ। আগ্রহের সঙ্গে পা বাড়ালাম আয়েশের ঘরের দিকে। ওনার ঘরে ঢুকলাম। হারমোনিয়াম রাখা ঘরের কাছে গিয়ে থামলাম। উনি হয়তো নিজের সুর তুলতেই মগ্ন। সেই মগ্নতা। ভিতরে এসো, তোমারই অপেক্ষায় ছিলাম। আমি বিস্ময় হয়ে ধীর পায়ে ঘরে ঢুকলাম। সঙ্গে সঙ্গে হ্যাচকা টেনে হারমোনিয়ামের সামনে বসিয়ে দিলেন আয়াস। আপনি কি করছেন? দেখো না কি করি, আপনি বুঝতে পারবে। আয়েশ আমার হাতের উপর হাত রেখে আমার হাত ধরে হারমোনিয়ামে আমার আঙ্গুল দ্বারাই সুর তুলতে থাকলেন। আমার দিকে নিচু হয়ে রয়েছেন উনি, আমায় আবদ্ধ করে সুর তুলছেন। এই প্রথম এই হারমোনিয়ামে সুর তুলে আমার মনে অন্যরকম আনন্দ লেগে গেল। মুখ ফুটে উঠল হাসির রেশ। বিষণ্ণতা কেটে গেল নিমেষেই। ভুলে গেলাম আয়েশের রুট ব্যবহার। তবে সুরগুলোতে রয়েছে বিষণ্ণতায় ভরা। একটা সময় থামিয়ে দিলেন আয়াস সুর তোলা। আমার ওনার দিকে করে নিচু হয়ে বসে আমার কোলে মাথা রাখতেই অপ্রস্তুত হয়ে পড়ি আমি। পরক্ষণেই নিজেকে সামলে নিই। আমায় কাছে টেনে আমার পেটে মাথা গুজে দিতেই বিপাকে পড়ে যাই আমি। তরতর করে ঘেমে যাই। কয়েক সেকেন্ড পর অনুভব করি আমার জামা ভিজে গিয়েছে। আয়াস যেখানে মাথা গুজে দিয়েছেন, বুঝতে একটু সময় লাগলো যে আয়াস চোখের পানি ফেলছেন, অর্থাৎ কাঁদছেন। বুকটা ধক করে উঠল। সঙ্গে অনেক বিস্ময় জমা হলো আমার চোখে। আয়াস নামক মানুষটার সামনে কান্নার শব্দটা ঠিক যায় না, তাই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে উনি কাঁদছেন। উনি ফুপিয়ে উঠে আগের অবস্থাতেই বললেন, আই মিস মাই মাথা নিশে পাখি। আজ বেশি করে মনে পড়ছে মায়ের কথা। আমি স্তব্ধ হয়ে রয়েছি। মুখটা হয়ে এসেছে মলিন। আয়েশের চাপা আর্তনাদ আমার কানে আসছে। মা হারানোর কষ্ট আমার বোঝার ক্ষমতার বাইরে, কারণ আমার মা আছে। যার মা নেই সেই একমাত্র বুঝতে পারে মাকে হারানোর যন্ত্রণা। আয়েশের কান্নায় আমার চোখ জোড়াও অশ্রুসিক্ত হয়ে উঠেছে। আমার এই কষ্ট কেউ বুঝবে না, কেউ না, তুমিও না। চাপা সুরে বললেন আয়াস। মনে ইচ্ছে জাগলো কষ্টটা ভাগ করে নেওয়ার, কিন্তু আমি জানি উনি কষ্ট ভাগ করবেন না। উনি তেমন মানুষই নন। ভার কণ্ঠে বললাম, হ্যাঁ আমি জানি আপনার কষ্ট আর রহস্য কোনোটা ভেদ করবার ক্ষমতা আমার নেই, কিন্তু আপনি কষ্ট পাবেন না। হয়তো আপনাকে জন্ম দেওয়া মা নেই, কিন্তু আর একজন মা আছেন, তাকে সম্মান করুন। আমার মনে হয় তার বদলে আপনি ভালোবাসা পাবেন। আয়েশ আমায় ছেড়ে দিলেন, মুখ তুললেন। মুহূর্তেই রাগ উঠে গেল ওনার।
তবে আমার উপর নয়, ওনার সৎ মায়ের উপর। রাগে কটমট করে বললেন, সম্মান? কিসের সম্মান? তাকে সম্মান করবো যে কিনা আমার মায়ের বন্ধুত্বের এই দাম দিয়েছে। বন্ধুত্ব? হ্যাঁ, বন্ধুত্ব। মিসেস মালিহা রায়হান আমার মায়ের সব থেকে কাছের বন্ধু ছিল। বলা যায় বন্ধুত্বের নাটক করেছে, মায়ের অন্ধত্বের সুযোগ নিয়েছে, সুযোগ নিয়ে আমার সোকল্ড বাবার সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করেছে। আচমকা এমন বিশ্রী কথাবার্তা শুনে চোখ মুখ কুঁচকে এলো আমার। বুঝতে পারলাম ওনার সৎ মায়ের প্রতি এত ঘৃণার কারণ। যদি বন্ধুত্ব এমন হয় তাহলে একাকিত্ব ঢের ভালো। আয়াস হতাশা নিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, শুধু তাই নয়, আমার মা অন্ধ ছিল, যার কারণে মায়ের সামনে ওরা অশালীন কাজকর্ম অবধি করেছে। কতটা নিচু ওরা ভাবতে পারো? আমি তখন ছোট ছিলাম, এসব বোঝারও বাইরে ছিল। বাকি তো হঠাৎ একদিন প্রশ্ন করে ফেলেছিলাম যে, মা, মালিয়া আন্টিকে বাবা এভাবে চুমু হয় কেন তোমার সামনে? মা সেদিন নির্বাক হয়ে গিয়েছিল, কোনো উত্তর ছিল না। সেদিন রাতে মিস্টার সাহাদ রায়হানের সঙ্গে মায়ের তুমুল ঝগড়া হয়। পরের দিন মালিহা রায়হানের সঙ্গে মায়ের কথা কাটাকাটি হয়। আমি ছিলাম নীরব দর্শক। আমি যদি সেদিন ওই কথাটা না বলতাম, ওদের কুখাজি ঢাকায় থাকতো। কারণ মা সত্যি অন্ধ ছিল, আত্মবিশ্বাসী ছিল সাহাদ রায়হানের প্রতি। এইসব কিছু দেখে দেখেই বড় হয়েছি। তাহলে তুমি ভাবো, আমার মাঝে খারাপের বসবাস থাকবে নাকি ভালো? ছেলেরা তো নিজের বাবাকে দেখেই শিক্ষা পায়, তাই না? তাৎক্ষণিক এসব শোনা মাত্র আমার রাগে গা রিরি করে উঠল। মানুষ এতটাও জঘন্য হয়? নিজের সবচেয়ে প্রিয় বন্ধুর সঙ্গেও এমন করা যায়? আয়াসের মতো আমারও ওনার সৎ মায়ের প্রতি ঘৃণা জমতে থাকলো। নিজেকে খুবই ছোট মনে হলো, কেননা আয়াসকে আমি বলেছি ওই মহিলাকে সম্মান দেওয়ার কথা। নিচু সুরে বললাম, আই এম সরি, আমি জানতাম না উনি এমন। সত্যিই জানতাম না আপনার সিচুয়েশন। আমি নিজেই এসব মানতে পারছি না, আপনি কি করে মানবেন? এতটুকু শুনেই তুমি সরি বলছো? শুনেছি বাবা নামক মানুষটা বট গাছের মতো হয়, সব সময় আগলে রাখে। শুধু শুনেছি। স্কুলে যখন বাবা সম্পর্কে রচনা লিখতে বলা হতো, আমি সেটা না লিখেই চলে আসতাম। আমার বাবা মধ্যবিত্ত পরিবারে ছিলেন। আমার নানা ভাইয়ের অবস্থা খুব ভালো ছিল, ধনী ব্যক্তি ছিলেন। এখন সাহাদ রায়হান যেই কোম্পানির মালিক, সেটা আসলে নানা ভাইয়ের কোম্পানি। নানা ভাইয়ের এই বিষয় সম্পত্তি দেখেই সাহাদ রায়হান রাজি হয়েছিল আমার অন্ধ মাকে বিয়ে করতে। হয়তো তার মূল উদ্দেশ্যই ছিল সম্পত্তি, কারণ আমার মা একমাত্র মেয়ে ছিল। তাই বিয়ের পর জামাইয়ের সব সম্পত্তি পাওয়ার কথা, হিসেব অনুযায়ী তাই হয়। কাজ শেষে মাকে হেয় করতে শুরু করে সাহাদ রায়হান। ততদিনে মায়ের গর্ভে আসি আমি, কিন্তু মনে হয় না প্রেগনেন্ট অবস্থায় মায়ের কেয়ার ওই লোকটা নিয়েছিল বলে। এতটুকু বলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন উনি। এত সব কাণ্ড শুনে ছলছল করছে আমার আঁখি দুটি। কেন জানি না খুব খারাপ লাগছে, কাঁদতে ইচ্ছে করছে। আমার বয়স যখন 6 বছর, তখন বাবা বিয়ে করে নিয়ে আসেন মিসেস মালিহাকে। যখন থেকে আরো পর হয়ে যায় আমি, কেননা মিসেস মালিহার ধারণা ছিল বড় হলে এইসব সম্পত্তির অধিকার আমারই থাকবে। তাই আমাকে এক পর্যায়ে তাড়িয়ে নানা ভাইয়ের পাঠানো হয়। কিন্তু নিয়তি দারুণ খেলা খেললো, হলো না মিসেস মালিহার কোনো সন্তান। নিঃসন্তান থাকতে পারবেন না, এত কিছুর জন্য একটা উত্তরাধিকারী না থাকলে হয়? আমায় আবারও জোর করে ওই বাড়িতে নিয়ে আসা হয়। এসব শুনে নানা ভাই হার্ট অ্যাটাক করে মারা যান। নানিমা তো আগেই মারা গিয়েছিলেন মেয়ের শোকে। তারপর থেকে বাস্তবতা ভাবতে শুরু করি, যদি কেউ সম্মান না দেয় তাহলে সেটা ছিনিয়ে নিতে হয়। এই যুগে কেউ কারো কথা ভাবে না, আর আজকে আমি হয়ে উঠেছি সেরা স্বার্থপর। আপনার কি মনে হয় না আপনার এই স্বার্থপরতা আপনার যে মন বলে একটা জিনিস আছে তাকে ধামাচাপা দিয়ে দিচ্ছে? আপনার মাঝে যেই মনুষ্যত্ব আছে তাকে মেরে ফেলছে। আপনি তো সব সময় খারাপদের তরফ থেকে টাকা নিয়ে কেস জিতিয়ে দেন তাদের। হয়তোবা যারা গরিব, যারা বিচার চাইতে আসে তাদের কেমন লাগে, যারা সত্যি নিয়েও জিততে পারে না তাদের কত যন্ত্রণা হয় ভেবে দেখেছেন? আচমকা প্রশ্নটা করে বসলাম আমি। আমার প্রশ্নে বিন্দুমাত্র হেলদোল হলো না ওনার। আগের গম্ভীর ভঙ্গিতেই বলে উঠলেন, সো হোয়াট, আই ডোন্ট কেয়ার। মনে যাক মনুষ্যত্ব, যে মনুষ্যত্ব নিজেকে ভালো থাকতে দেয় না, সেটা দরকার নেই তো আমার। আমি হতাশ হলাম। ওনাকে বোঝানো অন্তত আমার কর্ম নয়। আয়াস আমার পিয়ানোর সামনে থেকে উঠিয়ে আমার বাহু ধরে বললেন, অনেক হয়েছে এসব কথা। আমি আর এসব বিষয়ে কোনো কথাই বলতে চাই না, শুনতেও চাই না। ইট হার্টস মি। অতীত মনে পড়ে রাগ হয়, আর তুমি জানো আমার রাগ হলে ভয়ানক কাণ্ড বাঁধিয়ে ফেলতে পারি। ইটস টাইম টু সামথিং স্পেশাল। লোকটা সিরিয়াস থাকতে থাকতে হঠাৎ এই কথাটা বলাই আমার পিলে চমকে গেল। ঢোক দিয়ে চোখ মুখের রং ফ্যাকাশে হয়ে এলো। কারণ এই কথাটা যখনই বলেন তখনই কোনো অনর্থ ঘটবেই ঘটবে আমার সঙ্গে। শিউরে উঠল গায়ের লোম। আপনি? রিল্যাক্স, তুমি যা ভাবছো তেমন কিছুই করবো না, আবার অনেক কিছুই করবো।
রিয়াকশন দেওয়ার মতো অবস্থায় রইলাম না আমি। মুখ নামিয়ে নিলাম। মন বলে চলেছে, যত দ্রুত পালাবি ততই তোর মঙ্গল। আমার সামনে ছোট চুল দিয়ে ঢেকে যাওয়া এক চোখের ওপর থেকে কোমল স্পর্শে সরিয়ে দিলেন চুলগুলো। চোখ বুজে ফেললাম আমি। ওনাকে ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুত হতেই সেকেন্ডেই কপালে হালকা স্পর্শ করে ঝড়ের গতিতে সরে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে চোখ মেললাম। আয়াস রসিকতা করে বললেন, ভয় পাবে তো? আমি তো জাস্ট বলছিলাম যে তোমায় যেসব এনে দিয়েছি শপিং মল থেকে সেসব একটু ট্রাই করে নাও। ও এই কথা আগে বলবেন তো, স্বস্তি নিয়ে বললাম আমি। আয়াস অট্ট হাসিতে ফেটে পড়লেন। ওনার হাসিতে মুখরিত হলো পরিবেশ। আমার মনটা নিমেষেই যেন ওনার হাসিতে হারিয়ে যেতে লাগলো। এত কিছুর মাঝেও কত সুন্দর করে উনি হাসেন। এখানে দাঁড়িয়ে আছো কি স্পেশাল কিছু নেওয়ার জন্য? ওনার হাসির শব্দই মনোযোগ দিয়ে শুনছিলাম। ওনার আগা মাথা ছাড়া কথা শুনে কপাল কুঁচকে এলো। ফিচেল গলায় বললাম, কি? বললাম যে যেসব এনে দিয়েছি শাড়ি অর্নামেন্টস সব ট্রাই করে দেখতে। এখনো দেখছি দাঁড়িয়ে আছো, তাই ভাবলাম কিছু নেওয়ার জন্য দাঁড়িয়ে আছো। আই মিন কিস। বলেই থামলেন উনি। কি লাগামহীন কথা! ইচ্ছে তো করছে লজ্জাকর পরিস্থিতি থেকে পালিয়ে যেতে। আমার নীরবতা দেখে উনি আবারও বললেন, না মানে আমার কোনো প্রবলেম নেই, তুমি যদি বলো তাহলে স্পেশাল কিস দিতে আমি অলওয়েজ রেডি। বলেই আমার হাত ধরলেন আয়াস। অস্বস্তির চরম মাত্রায় এলাম আমি। হাতটা ঝটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে বেশ কিছু দূর ছিটকে গিয়ে আমি অগোছলো গলায় বলি, না, ওখানেই দাঁড়িয়ে থাকুন, এদিকে আসার দরকার নেই। আমি আমার ঘরে যাচ্ছি, আপনার দেওয়া জিনিসগুলো ট্রাই করছি। এখনই করো, 30 মিনিট পর আমি তোমার রুমে যাচ্ছি। কিন্তু এত রাতে এসব না করলেই নয়। না নয়, আমি এখনই দেখতে চেয়েছি, মানে এখনই। ঘরে যাও। ভ্রু উঁচিয়ে বিড়বিড় করতে করতে ঘরের দিকে হাঁটা দিলাম। ঘরে ঢুকেই শপিং ব্যাগের প্যাকেট হাতিয়ে বের করলাম শাড়ি। শাড়িটা খুব ভারী নয়। উনি হয়তো জানেন আমার ভারী শাড়ি পছন্দ নয়, তাই হালকা শাড়ি নিয়েছেন। কিন্তু কী রঙের শাড়ি সেটা বোধগম্য হলো না। ফুলকিকে ডেকে রং জিজ্ঞেস করতেই হলুদ রঙের শাড়ি বলে দিল সে। সঙ্গে ম্যাচিং সবকিছু বের করে দিল। সব কিছু হয়ে যাওয়ার পরপরই বললাম, আচ্ছা তুমি এখন যাও ঘর থেকে। কিন্তু ম্যাম, আপনি কি একা শাড়ি পরতে পারবেন? আমি আগ বাড়িয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ পারবো, তুমি যাও। আর শোনো, এখন কয়টা বাজে? 11:30। বিস্ময় চেয়ে গেল আমার পুরো মুখে। উনি এত রাতে এসব পরিয়ে কি করতে চান? আস্তে ধীরে রেডি হতে শুরু করলাম আমি। চুল খোপা করে শাড়ির কুচি ধরতেই চুলের খোপা খুলে গেল। বেশ ক্রুদ্ধ হলাম চুলের প্রতি। চুল এক হাতে ধরতেই অন্য হাতটা কুচি সামলাতে না পেরে সেটাও খুলে গেল। বেহাল অবস্থা নিয়ে দাঁড়িয়ে রইলাম আমি। শাড়ি পরার বিশেষ অভিজ্ঞতা আমার নেই। এখন নিজের উপর রাগ উঠছে কেন ফুলকিকে যেতে বললাম। খোপা কোনো মতে ঠিকঠাক করে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম আমি। দরজা একটুখানি ফাঁকা করে জোরে ফুলকিকে ডাকলাম, ফুলকি এখানে আসবে প্লিজ, হেল্প লাগবে আমার। ফুলকির আওয়াজ এলো না। আমি আবারও ডাকতেই পায়ের শব্দ পেলাম। ম্যাম, আমি বলছিলাম কি, এটা আপনি পারবেন না একা। আর আপনি আনমনেই কেন জানি থেমে গেল ফুলকি। আমি সেসব পাত্তা না দিয়ে বললাম, আমায় হেল্প করো, এসো কুইকলি। ফুলকি নীরব থাকলো। ও কি চলে গেল নাকি? ফুলকি ফুলকি যেন হকচকিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, আমি হেল্প করছি। আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরল সে। কিন্তু আমার অন্য কিছু মনে হলো। স্পর্শটা অন্যরকম। এত বড় হাত। সন্দেহী কণ্ঠে বললাম, এটা তুমিই তো? হ্যাঁ ম্যাম, আমি। দরজা লাগিয়ে দিল ফুলকি। তবে সন্দেহ গেল না। জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকলাম। আমার পেটে হাত রাখলো ফুলকি। দরদর করে ঘামতে লাগলাম। নিঃশ্বাস ওঠানামা শুরু করলো আমার কুচি ঠিক করে গুজে দিতেই মনে হলো ওটা ফুলকি হতেই পারে না। এবার পেটেও ঠোঁটের গভীর স্পর্শ পেয়ে ধাক্কাই দিয়ে বসলাম। ওহো, এত ধাক্কাধাক্কি করো কেন? ধাক্কাধাক্কি করার রোগ আছে নাকি তোমার? এই আপনি কেন? আপনি আমার সঙ্গে ছলনা করছেন এভাবে? অসভ্য লোক। বইয়ের সঙ্গে ছলনা করা জায়েজ। আই মিন এসব ক্ষেত্রে ছলনা করলে কোনো অন্যায় হয় না, কোর্টেও কেস হয় না, সেই অন্যায় করা যেতেই পারে। তাই বলে এভাবে? হলুদ রঙের রাগা নিশা পাখিকে দেখে সত্যি আটকানো তাই। তাও যে আমি তোমায় ছাড় দিয়ে যাচ্ছি এটা তোমার সৌভাগ্য। নিঃশ্বাস আটকে এলো ওনার বেশরম কথাবার্তায়। আমি কিছু বলার আগেই উনি আমায় ধরে দাঁড় করালেন আয়নার সামনে। গলায় পেলাম একটা হালকা জুয়েলারির ছোঁয়া। আয়াস আমায় সযত্নে পরিয়ে দিচ্ছেন। ব্যস্ত কণ্ঠে বললাম, হলুদ রঙের রাঙা নারীকে দেখেছিলাম একদিন, সমুদ্রের তীরে ছিল বাস।
সেদিনই তার হাসি ও চোখ জোড়াতে ঘটেছিল আমার সর্বনাশ। তার আড়ষ্টে যেদিন বেঁধে ফেলেছিলাম নিজেকে, অবশেষে কিনা সেই সর্বনাশা নারী স্থান করল আমার মনের অন্দরমহলে। আমি নিস্তব্ধ। উন্মাদনায় ভরা কথাবার্তা আমাকেও উন্মাদ করে চলেছে। সেটা কি উনি জানেন? আমায় জেলে যেতে হবে নিশা পাখি, আমায় খুন করার অপরাধের দায়। পেছন থেকে আয়েশ আমায় নিজের সঙ্গে আঁকড়ে ধরে কথাগুলো বলে উঠলেন মৃদু সুরে। আমি থতমত খেয়ে গেলাম। আপনাকে খুন করলাম কখন আমি? এই তো জ্যান্ত আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন। ভীরু গলায় বলতেই আমার কানের পিঠে ছোট্ট করে চুমু খেয়ে নিলেন আয়াস। আমার সর্বাঙ্গ কেঁপে উঠল। লোমকূপ পর্যন্ত জানান দিল এটা কেমন অদ্ভুত অনুভূতি। আয়াস আবারও আগের মতো করেই বললেন, কে বলেছে খুন করছো না? সেকেন্ডে সেকেন্ডে খুন করে যাচ্ছ। মায়াবিনীর মায়ায় আহত করে দিচ্ছ। হলুদ রঙে দেখেই তোমায় আহত হয়েছিলাম, আবারও একই রঙে তোমায় মুড়িয়ে নিজে নিহত হতে চাইছি। তাহলে এই রঙের শাড়ি এনেছেন কেন? কারণ আমি তোমার হাতেই খুন হতে চাই, তোমার হাসিতে মরতে চাই, তোমার ঘন পাপড়িতে আবদ্ধ চোখ জোড়ায় নিজেকে আহত করতে চাই। নিঃশ্বাস আটকে যাবার উপক্রম আমার। ঠোঁটজোড়া তিরতির করে কেঁপে চলেছে। ইস, কি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি! লোকটা সব সময় আমাকে এমন পরিস্থিতিতে ফেলে কি মজা পান কে জানে। কি হলো কি, আমার প্রেমে পড়ে যাচ্ছে বুঝি? আয়েশের শান্ত কণ্ঠ। আমি হকচকিয়ে উঠে আধো আধো কণ্ঠে বলি, প্রেম? কিসের প্রেম? প্রেম আবার কিসের হয় জানো না? অবশ্য প্রেমের প্রকারভেদ রয়েছে। একটা ক্ষণিকের প্রেম আর একটা গভীর প্রেম। আমি তো তোমার গভীর প্রেমে মুগ্ধ। তুমি আমার জন্য কোনটা ফিল করছো? আবল তাবল বকা বন্ধ করুন। আমি ওসব কোনো ফিলটিল করি না বলেই নিজেকে ছাড়াবার জন্য ছটফট করতে শুরু করলাম। আয়াস নিজের ভঙ্গিতেই দাঁড়িয়ে আছেন। এমন কোনো জোর করে না জড়িয়ে ধরতেই আমার ব্যবস্থা বেহাল। আমার থেকে পালাতে চাও? দ্যাটস নট পসিবল। ফিল করছো জন্যই চোরের মতো পালাতে চাইছো। যদি তোমার চোখ দেখে সব বুঝে যায়। আমার চোখে এমন কিচ্ছু নেই, ছাড়ুন। আপনার কথা মতো ট্রাই করেছি এসব। এখন এসব চেঞ্জ করে ঘুমোবো আমি। আয়েশ অবাক হওয়ার মতো করে বলে, সে কি, তুমি এখনই চেঞ্জ করবে? নো ওয়ে, এখন এসব চেঞ্জ করতে হবে না। কাম উইথ মি। আমায় নিচের থেকে ছেড়ে দিয়ে আমার ডান হাতটা ধরে টেনে নিয়ে যেতে শুরু করলেন আয়াস। আমি কণ্ঠে বিস্ময় নিয়ে বললাম, এত রাতে কোথায়? হানিমুনে। আয়াস রসিকতা পূর্ণ হয়ে বললেন। আমি তা বুঝতে পারলাম। যেহেতু উনি সঠিক উত্তরটা দেননি, সেহেতু সহজে ওনার মুখ থেকে জবাব বের করতে পারবো না, সেটা আমার বোধগম্য হলো। আয়াস আমায় বাইরে গিয়ে আসতেই রাতের শীতল বাতাস আমার শরীর ছুঁয়ে গেল। বাইরে নিয়ে এসে কি করতে চাইছেন আল্লাহই মালুম। আমায় দ্রুত গাড়িতে বসিয়ে গাড়িটা স্টার্ট দিতে কাছুমাছু হয়ে গেলাম আমি। এত রাতে আমরা কোথায় যাচ্ছি? আমি কিন্তু আপনার সঙ্গে কোথাও যাব না, গাড়ি থামান। জড়সড় হয়ে বেশ সিরিয়াস ভঙ্গিতে কথাগুলো বললাম। আয়েশের কোনো হেলদোল নেই। উনি আমার কথার প্রত্যুত্তরে একটা শব্দ উচ্চারণ করার প্রয়োজন বোধ করলেন না। আমি আবারও দাঁতে দাঁত চেপে বললাম তো কোথাও যাব না, গাড়ি রিটার্ন নিয়ে চলুন, নয়তো চিৎকার করব। ফিক করে হেসে দিলেন আয়াস। অন্য সময় ওনার হাসি মুগ্ধ হয়ে শুনলেও আজ গা চলে গেল। আয়াস খোঁচা মেরে বললেন, আমি তোমার হাজব্যান্ড নিশা পাখি। এতটুকু ভরসাও রাখতে কষ্ট হচ্ছে? কি মনে হচ্ছে তোমার এই আয়েশ রায়হান তোমায় কোথাও নিয়ে গিয়ে উল্টোপাল্টা কিছু করে ফেলবে? কাম অন, মাথার বুদ্ধি কাজে লাগাও। তোমার সঙ্গে কিছু করতে বাড়ির রুমে যথেষ্ট, কেউ দেখতে আসবে না। আমি মুখ বেলুনের ন্যায় চুপসে গেল। নিচের ভাবনার উপর মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা হলো। আমিও যে মাঝে মধ্যে কি ভাবি। আমার চুপসানো মুখ হয়তো খেয়াল করলেন আয়াস। আমার হাতে পানির বোতল ধরিয়ে দিয়ে বললেন, নাও পানি খাও। কথা বলার শক্তি হারিয়েছো মনে হচ্ছে। টেক ইট। কিছু বা বলে হাত থেকে বোতলটা নিয়ে পানি খেয়ে নিলাম আমি। গলা ভেজানো খুব দরকার ছিল। বোতলের মুখ বন্ধ করতেই কেমন জানি অদ্ভুত লাগলো আমার। মাথাটা ঘুরে গেল হঠাৎ করে। নিজেকে সামলাতে না পেরে সামনের দিকে পড়তে নিলে এক হাতে ধরে ফেললেন আমায় উনি। নিজেকে সামলে নিলাম তৎক্ষণাৎ। মুহূর্তেই রাজ্যের ঘুম এসে হানা দিল। চোখ জোড়া বন্ধ হয়ে আসছে জোর করে। ঘুম পাচ্ছে তোমার নিশা পাখি? কি মিশিয়েছিলেন পানিতে? ঘুমের ঔষধ। ফিসফিস করে বললেন আয়াস। ঘাবড়ে গেলাম আমি। কেন এই কাজ করেছেন? আয়াস ক্ষীণ সুরে বললেন, টু ডু সামথিং স্পেশাল ডার্লিং। আই নো তোমার বড্ড ঘুম কাতুরে, বাট এই মুহূর্তে তোমার ঘুম আমার জন্য প্রয়োজন। আমি ঘুম কাতুরে? আপনি কি করে জানলেন?
আর মুখ থেকে কথা বের হচ্ছে না। লজ্জায় মাটির তলায় ঢুকে গেলে ভালো হতো। কি সব অসভ্য কথাবার্তা, চোখ জোড়া পুচে আসছে। ঘুমের রাজ্যে তলিয়ে যাচ্ছি আমি। আনিশা ঘুমের দেশে তলিয়ে যেতেই আয়াস বাঁকা হাসে। দুহাত দিয়ে নিচের বাহু ধরে আছে আনিশা। বোধহয় তার ঠান্ডা লাগছে। আয়াস অন্য হাত দিয়ে আনিশাকে নিচের কাছে টানতেই আয়েশের কাঁধে ঢলে পড়ে সে। আয়াস জড়িয়ে নেয় এক হাতে তাকে, চুলের ভাঁজে ভাঁজে উষ্ণ স্পর্শ দেয়। তারপর শ্বাস ছেড়ে নিচু মনে গাড়ি চালাতে থাকে। এক পর্যায়ে আয়েশের ফোনের রিংটোন বাজতেই ভুরু কুঁচকে ফেলে সে। এত রাতে কে কল করছে তাকে? সে বিড়বিড়িয়ে বলে ওঠে, হোয়াট রাবিশ, এত রাতে কি কল দিয়ে ডিস্টার্ব করছে? আয়াস ফোনটা ধরলই না। তবে কল কেটে যাবার পরেই আবারও যখন তার রিংটোন বাজল, বিরক্তির ধাপ আরও কিছুটা বেড়ে গেল। নিস্তব্ধ পরিবেশ, আশেপাশে গাড়ি খুব কমই চলছে। দাঁড় করালো রাস্তার সাইডে গাড়ি। ফোনটা নিয়ে ক্ষিপ্ত হয়ে স্ক্রিনের দিকে তাকাতেই সকল বিরক্তি যেন উবে গেল তার। মুখে হাসির রেশ ফুটে উঠতেই কল কেটে যাবার আগেই রিসিভ করলো আয়াস। ওপাশ থেকে একটা পুরুষের গলা ভেসে এলো, এই আয়াস ব্রো, হোয়াটসঅ্যাপ? আয়াস উৎকণ্ঠা হয়ে বলে ওঠে, রুদ্র? রিয়েলি? এটা তুই বলছিস? আই কান্ট বিলিভ। সারপ্রাইজড না? রুদ্র তো সারপ্রাইজড করবেই, সে রুদ্র বলে কথা। অপর পাশ থেকে বলে ওঠে রুদ্র। আয়াস ফিচেল কণ্ঠে বলে, এতদিনে মনে পড়লো তোর এই বেস্ট ফ্রেন্ডের কথা? নো ইয়ার, তুই জানিস পড়ালেখার কতটা চাপ? বিদেশে ডাক্তারির ডিগ্রি নিতে এসে যদি ব্যর্থ হয়ে ফিরে যাই, তাহলে আয়াসের বেস্ট ফ্রেন্ড হিসেবে পরিচয় দেব কি করে? লজ্জার তো শেষ থাকবে না ভাই। লয়ার আয়াস রায়হানের বেস্ট ফ্রেন্ড ডাক্তারি পড়তে গিয়ে পাশ করতে পারেনি, কেমন লাগবে বল? এক্সকিউজ ভালো ছিল। এনিওয়ে, এখানে শুধু পড়ালেখাতে ডুবে আছিস নাকি প্রেম টেম কি জমে যায়? রুদ্র হুহা করে হেসে দেয় ওর কথায়। আমি আর প্রেম? তোর মনে হয় দেশি মেয়েরাই আমায় পাথরের মতো মন গলাতে সক্ষম হলো না? আর বিদেশি মেয়েরা? তুই বিদেশি মেয়েদের পছন্দ করতে পারিস, আমার দ্বারা বিদেশি মেয়ে হবে না। সেটা রুদ্র, আমি বিদেশি মেয়ে পছন্দ করতাম। করতাম, এখন সম্পূর্ণ আলাদা। যে আমাকে কেউ ফেরাতে পারতো না, সে আমি একটা এমন মেয়ের পিছনে পড়ে রয়েছে যে কিনা আমাকে পাত্তাই দিতে প্রস্তুত নয়। রুদ্র কিছুক্ষণ চুপ থাকে, বিস্ময়ে ও কথাই বলতে পারছে না। অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে, লাইক সিরিয়াসলি? আগে তো জানতাম আয়াস রায়হানের পেছনে মেয়ে ছোটে, কিন্তু এখন সম্পূর্ণ উল্টো। ব্যাপার কি? কে করলো এমন জাদু? আয়াস মৃদু হাসে। সে যে এমন অস্থায়ী জীবন ছেড়ে এমন জীবনে পদার্পণ করবে ভাবতেও পারেনি। ঘুমন্ত আনিশার দিকে একবার তাকাইও। মস্ত বড় জাদুকরি মেয়ে, তার অন্ধ্রে মায়া। তাকে দেখে মনটা টিকলই না। ওর জন্য এতটা ডেসপারেট হয়ে গিয়েছিলাম যে বিয়ের জন্য সুইসাইড করার হুমকি দিতেও পিছায়নি। হোয়াট? তোর বিয়েও হয়ে গেছে? ও মাই গড, এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি তুই আমার সাথে? বিয়ে করলে অথচ এই দুর্ভাগা বন্ধুকে জানানোর প্রয়োজন বোধ করলি না একবারও? আফসোস নিয়ে হাই হাই করে বলে উঠল রুদ্র। সত্যিই বিষয়টা আনএক্সপেক্টেড তার কাছে। সে আয়েশকে খুব ভালোভাবে চেনে, কিন্তু বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া আয়েশকে চিনতে তার বেগ পেতে হচ্ছে। আয়েশ শান্ত কণ্ঠে বলে উঠল, এত কিছু জানানোর পরিস্থিতি ছিল না তখন। আর তোর ভাবির বয়স আর অন্ধত্ব নিয়ে অনেকটা বাড়াবাড়ি করে ফেলেছিল মিডিয়ার লোকজন, তাই জানানো হয়নি। তুই চলে আয় দেশে, দেন তোর ভাবিকে আবার বিয়ে করবো অনুষ্ঠান করে, পুরো ঢাকা দেখবে। তুই আমাকে আজকেই হার্ট অ্যাটাক করে মেরে ফেলবি নাকি? একের পর এক এসব অবিশ্বাস্য শুনে যাচ্ছিস। আমার ছোট্ট হার্ট কত নেবে আর? ভাবির বয়স কম, তাও অন্ধ। হঠাৎ অন্ধ আর ছোট মেয়ের প্রতি তো টান কেন? অন্ধ আগে ছিল না, তখন থেকে এর প্রতি আমার এত অনুভূতি। আচ্ছা, তুই দেশে ফিরবি কবে? এখনো দেরি আছে, একদিন সারপ্রাইজলি দেশে ফিরবো। ভাবির নামটা অন্তত বলতে পারিস, শুনে রাখি। প্রশ্নটা করে উঠল রুদ্র। আয়াস কিছু বলবার আগেই আনিশা নড়ে চড়ে উঠল। আয়াসের নজর গেল ঘড়ির দিকে। 12টা 4 বেজে গিয়েছে। সে তড়িঘড়ি করে বলল, আজ রাখছি, তোর ভাবি জন্মদিন, ওকে নিয়ে বাইরে বেরিয়েছে, কাল তোর সঙ্গে কথা বলবো। ওকে ওকে, টেক ইউর টাইম। ফোনটা পকেটে রেখে আনিশার দিকে নিজের দৃষ্টি স্থির করে আয়াস। মেয়েটা তার প্রাণ খোলা হাসির কারণ, মেয়েটা তার বেঁচে থাকার কারণ। নিজের দুহাত দিয়ে আলতো করে আনিশার ফোলা গাল স্পর্শ করে আয়াস। মেয়েটার গাল দুটো সবসময়ের জন্য লাল আভা লেগেই থাকে, যেটা আয়াসের বেশ লাগে। আয়াসের মুখ ফু দিয়ে নিচু সুরে বলে,
হ্যাপি বার্থডে নিশা পাখি। আমার কাছাকাছি আসার আরেকটা ধাপ পেরিয়ে এলে তুমি। ইচ্ছা ছিল তোমাকে সাজিয়ে গুছিয়ে অন্য কোনো রেস্টুরেন্ট বা ছাদে সারপ্রাইজ দেওয়া, কিন্তু আমি জানি তুমি এসবের থেকে কোনোটাতেই বেশি খুশি নাও। আজ তোমার খুশির কারণ হতে খুব ইচ্ছে করছে, যার কারণে এটা আমার প্রথম উদ্যোগ। মুচকি হেসে আবারও নিজের বাহু ধরে আনিশাকে জড়িয়ে নিয়ে গাড়ি স্টার্ট দিল আয়াস। সকালে কিঞ্চিত আলোতে ঘুমটা হালকা হয়ে এলো। কারো আবেশে ঘুমটা বেশি করে চাপটে ধরতে চাইছে। নাকে আসা সুগন্ধ আমার চেনা। ঘুমের ঘোরে কোলবালিশ মনে করে আমি ওনাকেও চাপটে ধরে ঘুমাচ্ছি। আস্তে আস্তে ছেড়ে দিলাম ওনাকে। মিটমিট করে চোখটা মেললাম। মাথা ওঠাতেই আমার চোখে মুখে গরম নিঃশ্বাস পড়ল। গুড মর্নিং 17-year-old গার্ল। সঙ্গে সঙ্গে চোখ রসগোল্লার মতো হয়ে গেল আমার। তখনই মনে পড়ল আমার জন্মদিনের কথা। আয়াস আমার চুল উপরের দিকে ঠেলে দিয়ে বললেন, হ্যাপি বার্থডে টু ইউ। তোমাকে বিয়ে করার দিনে গিয়ে এলো। জানা নেই এভাবে কে উইশ করে, তাও শুকনো মুখে। চোখ জোড়া সরু হয়ে এলো আমার। মনে পড়ল রাতের কথা। আমরা এখনো গাড়িতে আছি। আশপাশটা বোঝার চেষ্টা করে বললাম, আমরা এখন কোথায় আছি? আর কাল রাতে আপনি এসব কেন করলেন আমার সাথে? হ্যাঁ, আমরা এখন হসপিটালের সামনে আছি, কক্সবাজার হসপিটালের সামনে। আর কাল রাতে যদি তোমায় না ঘুমিয়ে দিতাম, নির্ঘাতি হসপিটালে আমরা পড়ে থাকতাম। কেন তুমি কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছেন করে না আমার মাথাটায় কানটা দুটোই খারাপ করে দিতে। অ্যাক্সিডেন্ট হয়ে যেত, ফলস্বরূপ কি হতো ভাবতে পারছো? স্বাভাবিকভাবেই কথাগুলো বললেন আয়াস। আগে আগে কত এক্সট্রা ভাবচিন্তা করে ফেলেন উনি। এটাই হয়তো আজাদা মানুষের কাজ। তারপর হসপিটালের কথা মনে হতেই ভয় এনে আমার মনে হানা দিল। আমরা হসপিটালের সামনে কেন, তাও কক্সবাজারে? কারো কিছু হয়েছে বলুন? চটপট করে প্রশ্নটা করে ফেললাম। আয়াস গাড়ি দরজা খুলে বেরিয়ে আমাকেও বের করিয়ে বললেন, কাম উইথ মি, সব জায়গায় বুঝতে পারবে। অস্থির মনোভাব নিয়েই এক প্রকার হসপিটালের ভিতরে ঢুকলাম। আয়াসকে বারবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিন্তু ওনার মুখে যেন তালা পড়ে গেছে, খোলাও যাচ্ছে না। অন্যদিকে চিন্তায় আমি আহত হয়ে যাচ্ছি। একসময় উনি রিসেপশনে এসে থামলেন। রিসেপশনিস্টকে বললেন, এক্সকিউজ মি, তুষার আহমেদ এই কি হসপিটালে ভর্তি আছে, তার কেবিনটা কোথায়? বুকটা ধক করে উঠল, হাত পা ঠান্ডা হয়ে এলো। তুষারের কিছু হয়েছে? মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। ওর কিছু হলে কি হবে? রিসেপশনিস্ট একটু চুপ থেকে বললেন, 211 নম্বর কেবিন, সেকেন্ড ফ্লোরে গিয়ে বাম দিকে। আয়াস, তুষারের কি হয়েছে? অস্ফুট স্বরে বললাম আমি। আয়াস আগের একরোখা মনোভাব নিয়েই জবাব দিলেন, চলো না, গিয়ে দেখতে পাবে। আমি থামলাম না, প্রশ্নটা করেই গেলাম। এক প্রকার কান্না পেয়ে গেল আমার। অবশেষে কেবিনে এসে পৌঁছলাম আমি। শুনতে পেলাম মায়ের কণ্ঠস্বর। আনিশা, আমি আন্দাজ মতো এগোতেই মা জড়িয়ে ধরলো আমায়। আমি ঠোঁট চেপে কেঁদে দিতেই মা ধমকে বলল, কি রে, নিয়ে কাঁদছিস কেন? নিজের জন্মদিনে কেউ কাঁদে? তোর ভাই ভালো আছে, সুস্থ আছে। কান্নাটা বন্ধ হয়ে গেল এক মুহূর্তে। তাহলে জামাই তোকে বলেনি তোর ভাইয়ের হার্টের অপারেশন হয়েছে? অপারেশন করতে তো অনেক টাকা লাগবে মা। কে দিল এতগুলো টাকা? থেমে থেমে প্রশ্ন করলাম আমি। যদিও আমি আন্দাজ করতে পেরেছি এই কাজটা কার, তবুও মায়ের মুখ থেকে আমি জানতে চাই। মা মিনমিন করে বলে উঠল, টাকাগুলো জামাই দিয়েছে রে। কত করে মানা করলাম, সে জামাই মানুষ, ওর থেকে টাকা নিয়ে কি করে অপারেশন করাবো? এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? কিন্তু জামাই যা জেদি মানুষ, তুই জানিস ও জোর করে। উনি যা করতে বলবেন সেটাই সবসময় করতে হবে? উনি বললেন বলেই অপারেশন করিয়ে নিলে? কথাগুলো বেশ কঠিন গলায় বললাম আমি। আয়াস সত্যি এবার বেশি দয়া করে ফেলছেন আমায়। উনি বোঝেন না কেন আমি ওনার দয়া চাই না? মা কিছু না বলতেই আয়াস এগিয়ে এসে আমার কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বলল, এইভাবে বলছো কেন? তুষারের অপারেশন কতটা প্রয়োজন ছিল সেটা তুমিও জানো, তাহলে হঠাৎ এমন কথা কেন বলছো? তুমি খুশি হওনি? আমি আয়াসের হাত নিজের কাঁধ থেকে সরিয়ে দিলাম। কর্কশ গলায় বললাম, না, হইনি আমি খুশি। আপনি কেন আমার পরিবারের জন্য এত করছেন বলুন তো? আপনি বিয়ে করতে চেয়েছিলেন তো, বিয়ে তো হয়েছে, তাহলে এত কিছু করছেন কেন? এসব কি কথা বলছো তুমি? আমি কি তুষারের জন্য তোমার ফ্যামিলির জন্য কিছু করতে পারি না? ইটস মাই ফ্যামিলি অলসো। আর আমি তো ভেবেছিলাম তুমি খুশি হবে যে তোমার ভাই ঠিক হয়ে গেছে, ও আর সকল স্বাভাবিক বাচ্চার মতো লাইফ লিড করতে পারবে। আপনি হয়তো এখনো আমায় ভালো করে চেনেননি। আনিশা কারো দানে খুশি হয় না, বুঝেছেন? চিল্লিয়ে বললাম আমি। আয়েশের বদলে মা আমায় ধমক দিয়ে বলে উঠল, আনিশা, কি হচ্ছে? এসব কি কথা বলছিস? চেনেননি, দান, এসব কি কথা?
আর এভাবে কেউ নিজের স্বামীর সঙ্গে কথা বলে? এই শিক্ষা পেয়েছিস তুই? এটা কিন্তু বেয়াদবি করছিস তুই। আমি মায়ের কথায় জবাব দিলাম না। প্রচন্ড রাগ লাগছে আমার, মেজাজটা বিগড়ে যাচ্ছে বারে বারে। কি ভাবেন উনি নিজেকে, দয়াবান ব্যক্তি? তুষারের কণ্ঠ কানে আসতেই আমার কোচকানো চোখ মুখ স্বাভাবিক হয়ে এলো। আপু, মা, তুষার কোন দিকে? সামনে কয়েক ধাপ এগিয়ে যা, ও বেডে শুয়ে আছে। আমি আর কিছু না বলে বেডের দিকে এগিয়ে গেলাম। সাবধানে বসে পড়লাম বেডের সাইডে। আমার হাতের উপর হাত রাখলো তুষার। আমিও অন্য হাত দিয়ে ওর হাত চেপে ধরে বললাম, কেমন আছিস এখন? ভালো আছি, কিন্তু যেখানে অপারেশন করছে সেখানে ব্যথা করছে। ব্যথাটা কিছুক্ষণের, সারা জীবন ব্যথা সইবার চেয়ে কিছুক্ষণ ব্যথা সয়ে যাওয়া ভালো। এতে সারা জীবন কষ্ট পেতে হয় না, মলিন হয়ে বললাম আমি। তুষার নিচু সুরে বলল, হ্যাপি বার্থডে আপু। আমার মুখে হাসি ফুটে উঠল। থ্যাংক ইউ রে। আই উইশ তুমি আমার আয়াস জেজু সবসময় একসাথে থাকো। তোমাদের দুজনকে একসাথে খুব ভালো লাগে। কি যে বলো না, মেড ফর ইউ আদার। ফিক করে হেসে উঠল তুষার। আমার চোখ জোড়া তখন কপালে উঠে গেছে। আমার কানের কাছে আসছে চাপা হাসির আওয়াজ। মুখটা বেলুনের ন্যায় চুপসে গেল আমার। ছোট তাতে কি, পাকনামির শেষ নেই। আমি তাকে ধমকানোর চেষ্টা করে বললাম, এই চুপ, বেশি পাকনা ছেলে হয়ে গিয়েছিস, মুখ বন্ধ করে থাক। ও আয়াস জেজু, দেখো না তোমার বউ আমাকে বকছে। তুষার, তোকে চুপ থাকতে বলছি না? দ্বিগুণ থমকে উঠে বললাম আমি। তৎক্ষণাৎ বাবা বলে উঠল, আহ আনিশা, ছেলেটাকে এভাবে বকছিস কেন? এমনিতেও শরীর ভালো নেই এখন, জানিস। নাক ফুলিয়ে চুপ থাকলাম আমি। বাবা আবারও আয়েশকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আয়াস বাবা, তো তুমি আমাদের বাড়িতে চলো। বিয়ের পর এই প্রথম আমাদের এলাকায় এলে, আমাদের বাড়িতে যাবে না? না, সেটা নয়। আসলে আমার অন্য একটা জায়গায় যাওয়ার আছে নিশাকে নিয়ে। আমি আপনাদের বাড়িতে ওকে নিয়ে আসবো অবশ্যই, কিন্তু বিকেলের দিকে। বাবা আর জোর করলো না। আমার কপাল কুঁচকে গেল। সন্দিহান হয়ে আয়েশকে জিজ্ঞেস করলাম, আবার কোথায় নিয়ে যাবেন? আমি আর কোথাও যাব না। আনিশা, তুই এইভাবে কথা বলছিস কেন জামাইয়ের সাথে? ও কোথায় নিয়ে যেতে চাইছে যা, সব সময় শুধু পেঁচিয়ে কথা বলিস। রাগ নিয়ে বলল কথাগুলো মা। এরই মাঝে আয়াস তুষারের কাছে এগিয়ে এসে বললেন, তোমার তো অপারেশন হয়েছে, তো চকলেট না খাওয়াই বেটার। তবে ডার্ক চকলেট খেতে পারো, এখানে কিছু ডার্ক চকলেট আছে আর জুসও আছে। বলেই হয়তো তুষারের দিকে কোনো ব্যাগ এগিয়ে দিলেন আয়াস। আমি ওদের কথার মাঝে বাগড়া দিয়ে বলে উঠলাম, না, লাগবে না এসব। আমার মনে হয় আপনি যথেষ্ট করেছেন। এখন খাবার জিনিসপত্র আমার মা বাবাই কিনে নিতে পারবে। কি তোমরা পারবে না? এখন তুমি কি ঠিক করে দেবে আমার শালাবাবুকে আমি কি দেবো না দেবো? আমার কপালে আরো দৃঢ় ভাঁজ পড়ল। উনি এমন ভাবে বলছেন যেন আমি তুষারের কেউই নই। কিছু বলার আগেই আয়াস আবারও গাম্ভীর্যের সঙ্গে বলেন, আমি কেবিনের বাইরে দাঁড়িয়ে আছি, তুমি এসো। আর এক মুহূর্তও থামলেন না লোকটা। সকলের কাছ থেকে সাময়িক বিদায় নিয়ে বাইরে চলে গেলেন। মা আমার কাছে এগিয়ে এলো। মায়ের শরীরের স্মেল ধরে মাকে সেকেন্ড চিনতে নিতে অসুবিধে হয় না আমার। হুট করেই কোমল করে হাত ধরলেন আমার মা। বুঝতে পারলাম মা আমায় কিছু বলতে চায়। শুভ জন্মদিন রে মা। এই দিনে তুই প্রথম আমার গর্ভ থেকে পৃথিবীর আলো দেখেছিলি। তুই ছিলি আমার মা হওয়ার প্রথম অনুভূতি। সেদিন খুশিতে আত্মহারা হয়েছিলাম। আমার যে একটা রাজকন্যা হয়েছিল। সারা জীবন সুখে থাক তুই। আর কিচ্ছু চাই না আমার। আর যত তাড়াতাড়ি পারিস জামাইকে মেনে নে। মায়ের কথায় কিছুটা থমকে গেলাম আমি। মাও আয়েশকে মেনে নিতে বলছে। আমি কোথায় যাব? মা হয়তো আমার অবস্থা বুঝলো। দেখ, প্রথমে আমিও চেয়েছিলাম আয়াসের কবল থেকে তোকে ছাড়াতে, কিন্তু বিয়েটা তো হয়েই গেছে। আর সত্যি বলতে কি জানিস, আয়েশের সম্পর্কে যতটা খারাপ ধারণা হয়েছিল ততটা খারাপও সে নয়। হয়তো এখনও তার মাঝে ভালো বেঁচে আছে। মানিয়ে থাকতে পারিস। আমার মনে হয় ও তোকে ভালোবাসে। কোনটা ভালোবাসা মা? জোর করে ব্ল্যাকমেল করে বিয়ে করাটা ভালোবাসা? বিয়ের পর যখন তখন রুট ব্যবহার করাটা ভালোবাসা? দয়া করাটাও কি ভালোবাসা? যদি তাই হয় তাহলে দরকার নেই এসব ভালোবাসার। দৃঢ় কণ্ঠে মায়ের কথার প্রত্যুত্তরে দিয়ে উঠে দাঁড়ালাম আমি। এক সেকেন্ডও দাঁড়ালাম না। বাবার সঙ্গে কথা না বলেই আন্দাজ মতো হেঁটে বাইরে চলে আসলাম। বেশ কিছুক্ষণ হলো গাড়িতে বসে আছি। সকালের খাবার খাইয়ে আবার আয়াস আমাকে কোথায় নিয়ে যেতে চলেছেন সেটা আমার বোধগম্য হচ্ছে না। ওনাকে প্রশ্নও করছি না, কারণ আমি জানি এই প্রশ্নের উত্তরটাও আমি পাবো না। এবার জিজ্ঞেস করবেন আমি কোথায় যাচ্ছি?
আমি নীরব। আয়েশের সঙ্গে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। তুষারের অপারেশন নিয়ে কি তুমি রাগ করেছো? মানে তুষার ছোট আর ওর এই বয়সে এত বড় অপারেশন, এটা রিস্কি ছিল, সে কারণে কি আপসেট আছো? এবার ওনার কথায় আর আগের আজ পেলাম আমি। তবুও সাহস করে একটা উত্তরও দিলাম না। আয়েশ কিছুক্ষণ চুপ থেকে হুট করেই বললেন, একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছ? কিসের আওয়াজ? ফট করে উত্তর দিয়েই ফেললাম আমি। তার মানে তুমি আমার কথা শুনছিলে। আমি বোকা বনে গেলাম। উনি আবারও বললেন, আজ তোমার জন্মদিন বলে আমার রাগ আমি প্রকাশ করতে চাইছি না একদমই নিশা পাখি। আমি চাই না তোমার এই স্পেশাল দিন খারাপ হোক আমার রাগের জন্য। তুমিও জানো আমার মাঝে রাগ কন্ট্রোল করার ক্ষমতাটুকু নেই, তো আমাকে না রাগালে তোমার পক্ষে ভালো। এই একটা কাজ আপনি খুব ভালো করতে পারেন। মানুষের দিন স্পয়েল করা আপনার পক্ষেই সম্ভব। কথাটুকু শেষ হতে না হতেই খুব জোরে ব্রেক কষলেন আয়াস। গাড়ির সামনে আমার মাথা ঠুকতে গিয়েও ঠুকলো না সিট বেল্টের কারণে। আমরা এসে গেছি, তো তোমার কথা বন্ধ করে কি নিচে নামতে পারি? কোথায় এসেছি বলতেই হবে। দম ফেললাম। আয়াস হাত ধরে আমায় বাইরে নিয়ে এলেন। কোথায় নিয়ে এলেন জানি না, তবে উনি হাত ধরে আমায় নিয়ে যাচ্ছেন। ওনাকে অনুসরণ করেই হাঁটছি আমি। একটা বড় গেট দিয়ে ভিতরে ঢুকলাম মনে হলো। কানে এলো অনেক বাচ্চাদের আওয়াজ। এগোতে এগোতে তাদের আওয়াজ বাড়তে থাকলো। আয়াস কোথায় নিয়ে এলেন আমায়? আরো কিছু দূর যেতেই আয়াস আমার হাত ছেড়ে দিলেন। আমায় না বলেই কোথাও চলে গেলেন। আমি আশেপাশে হাতাতে শুরু করলাম। ভয় লাগতে লাগলো একা একা। উনি একা রেখে কোথায় গেলেন? আয়াস, কোথায় আপনি? অনেক বাচ্চাদের গলা ভেসে এলো আমার কানে। সবার মুখে একই কথা, হ্যাপি বার্থডে মিসেস আয়াস, হ্যাপি বার্থডে টু ইউ। এত সব কণ্ঠের মাঝে একটা পুরুষালী কণ্ঠ চিনতে ভুল হলো না আমার। এতজনের মাঝে উনিও আমাকে উইশ করছেন। মিসেস আয়াস শুনতেই সারা শরীরে শিহরণ বয়ে গেল। এই অনুভূতিটা নতুন আর অদ্ভুত। আগে কখনো এমন হয়নি আমার সাথে। আমার কাঁধে হাত রাখতে স্পর্শ চিনে ফেলি আমি। কাঁপা কাঁপা গলায় বলি, এসব তোমার জন্য। জানো তুমি এখন কোথায় আছো? আমি মাথা নাড়ালাম। উনি আবারও বললেন, এটা অনাথ আশ্রম। এখানে সেসব বাচ্চারা রয়েছে যাদের দৃষ্টিশক্তি নেই। মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না আমার। চোখ জোড়াতে ছলছল করে উঠল পানি। আমার গাল সকলের সামনে ধরে অন্য হাত দিয়ে আলতো চোখ ছুঁয়ে দিলেন আয়াস। নরম সুরে বললেন, তোমরা মেয়েরা এত ইমোশনাল হয়ে পড়ে কেন? হ্যাঁ, কথায় কথায় আমি তো বুঝি না। এই সময় কেউ কাঁদে? ডোন্ট ক্রাই, ওকে? আপনি এসব কি আমার জন্য অ্যারেঞ্জ করেছেন? তো কার জন্য করবো বলো? নিজের বলতে আর কে আছে আমার? তুমি বাচ্চা পছন্দ করো না? অবশ্য বাচ্চারা বাচ্চাদের পছন্দ করবে, সেটাই স্বাভাবিক। বাচ্চা বউ পেয়েছে কিনা আমি। চোখ জোড়া শুরু হয়ে এলো আমার। ওনার পেটে গুঁতো দিয়ে দূরে সরে এলাম। সারা দিন হই হুল্লোড় করে কেটে গেল আমার। এই প্রথম এই দিনটা আমার এতটা সুন্দর কাটলো। এ যেন স্বপ্নের দিন। আমি বুঝতে পারছি না এই দিনটা কেন এত সুন্দর। আয়েশের জন্য? রাতে আকাশে হয়তো তারার সমাহার বসেছে। আন্দাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি। কবে দেখবো আবার সেই আকাশ? সমুদ্রের পাড়ে বালির উপর বসে আছি আমি। এই জায়গাটা আমার চিরচেনা। সন্ধ্যের দিকে আমার বাড়িতে ফিরছিলাম আয়াসের সঙ্গে। রাতে আয়াস খাওয়া দাওয়া করতেই আমার পাড়ার একজনের হেল্প নিয়ে এখানে চলে এসেছি। সমুদ্রের ঢেউয়ের শব্দ কতদিন শুনিনি। একা একা বসে থেকে মনে করছি এক কঠিন বাস্তবতা। আমি আয়াসের ভালোবাসা নই, দায়িত্ব, দয়া, এসব ভাবতেই চোখ ভিজে এলো আমার। কিন্তু আমি কেন কাঁদছি সেটাই জানি না। যেই মানুষটার প্রতি অনুভূতি নেই তার জন্য কাঁদা কি বোকামো নয়? এখানে আমায় না বলে আসার সাহসটা কি করে পেলে নিশা পাখি? গম্ভীর কণ্ঠ শুনে একটু আঁতকে গিয়ে চোখের পানি মুছে ফেললাম আমি। কি হলো বলো? আমাকে রাগিয়ে না দিলে তোমার পেটের ভাত হজম হয় না, তাই না? আসলে তেমন কিছুই না। এখানে অনেক দিন আসিনি, তাই ভাবলাম চলে আসি। আবার বলতে পারতে, আমি নিয়ে আসতাম। আপনি ডিনার করছিলেন তাই না? বলেই থেমে গেলাম। আমার পাশ ঘেঁষে বসলেন আয়াস। আমার দিকে আইসক্রিম বাড়িয়ে বললেন, আইসক্রিম তোমার ফেভারিট না? চলো শেয়ার করে আইসক্রিম খাওয়া যায়, কি বলো? জবাবে কিছু না বলাই উনি বললেন, শুনেছি হাজব্যান্ড আর ওয়াইফ শেয়ার করে খেলে ভালোবাসা বাড়ে। তোমার মনে তো আমার জন্য ভালোবাসা নেই, তাহলে শেয়ার করে খেলে যদি ভালোবাসা হয় একটু আর কি। কেন করছেন এসব আপনি? থমথমে গলায় প্রশ্ন ছুড়লাম আমি। আয়াস চুপ থেকে একটু পর বললেন, কোন সব? তুষারের অপারেশন, আমার জন্মদিনের জন্য এত কিছু। আপনি আমায় ভালোবাসেন এই কথাটা বিশ্বাস করতে চাচ্ছেন? কি লাভ এসব করে? বিশ্বাস করতে চাইছি মানে?
প্রচন্ড রাগ উঠল। লোকটা সব জেনেও না জানার ভান কি করে করতে পারেন? একটু জোরেই বললাম, তুষারের অপারেশনে যত টাকা খরচ হয়েছে সব ফেরত দেব আমি আপনাকে। আপনার দয়া আমি চাই না, বুঝেছেন? আনিশা দয়া ছাড়াই বাঁচতে পারে। আয়াস অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠেন, এসব তুমি কি বলছো? আবার ভালোবাসাকে দয়া মনে হলো তোমার? কেন আবার ভালোবাসাকে দয়া বলে অপমান করছো কেন? হ্যাঁ, তুমি ভালো নাই বাঁচতে পারো ভাই, কিন্তু এইসব বাজে বাজে কথা আমি সহ্য করবো না। শাট ইউর মাউথ অফ। ধরা পড়েও সত্যি চাপা দেওয়ার চেষ্টা করছেন? আমাদের দেখা হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত আপনি দয়া করে যাচ্ছেন, সেটা আপনি স্বীকারও করেছেন, তবে আমার অগোচরে। আচমকা আমার গাল চেপে ধরেন আয়াস, আমাকে নিচে কাছে টেনে এনে রাগে গজগজ করতে করতে বলেন, আই লাভ ইউ। চোখের পলক পড়ছে না আমার। আমি যেন এক অবিশ্বাস্য কথা শুনে ফেলেছি। অদ্ভুত হলেও সত্যি যে আয়াস আমার আই লাভ ইউ বলেনি, শুধু বুঝিয়ে দিয়েছেন উনি আমায় ভালোবাসেন, তবে কখনো মুখে বলেননি। এটা ওনার প্রথম স্বীকারোক্তি। এভাবে রেগে কেউ কাউকে আই লাভ ইউ বলে কিনা জানা নেই, তবে এর আগেও আমি নীলাদ্রের মুখ থেকে আই লাভ ইউ শব্দটা শুনেছি। কখনো আমার এতটা সুন্দর লাগেনি। আয়েশের বলা এই তিনটে শব্দে যেন কিছু মিশিয়ে দেওয়া রয়েছে। আবার যদি আমার এই ভালোবাসাকে দয়া বলেছে তাহলে কিন্তু আমি তোমায় খুন করে ফেলবো আনিশা। ওনার রাগান্বিত কণ্ঠে বলা হুমকি দেওয়া কথা শুনে ঘাবড়ে গেলাম, তবুও মনে সাহস রাখলাম। আমি ফোঁস করে শ্বাস ছেড়ে বললাম, কিন্তু নিজের কানকে কেউ অবিশ্বাস করবে কি করে? সেদিন কি আপনি ভুল বলেছিলেন নাকি আমার কান ভুল ছিল? তুমি কি শুনছো না শুনছো, আই রিয়েলি ডোন্ট নো। এইটা শুনে রাখো, আমি তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি সেই 2.5 বছর আগে থেকেই। এই আসক্ত না কোনোদিন কাটবে না, আর না আমি কাটতে দেবো। এর অন্যথা হলে আমি তোমায় মেরে ফেলতে পিছু পাও হব না। আমার বাহু ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বললেন উনি। আয়েশের জন্য কোনো কথা আমার কানে আসেনি, শুধু কানে বাজছে 2.5 বছর শব্দটি। উনি কি বোঝাতে চাইলেন আমায়? আমার মাথাটা ঝিম ধরে গেল। মুখ খুলে ধীর গলায় বললাম, 2.5 বছর? হিয়ালি করছেন কেন আমার সঙ্গে? আমি তোমার সঙ্গে কোনো হেয়ালি করিনি। আমি তোমায় বলবো ভেবেছিলাম, আজকেই বলবো ভেবে রেখেছিলাম, কিন্তু তুমি আমাকে সুযোগই দিচ্ছ না। আমি তোমায় এতটাই অবহেলিত? কে তোমার কাছে গুরুত্বপূর্ণ বলো তো, ওই নীলাদ্র নাকি অন্য কেউ? আমি অধৈর্য হয়ে বললাম, নীলাদ্র নীলাদ্র করে প্রসঙ্গ পাল্টাবেন না। আমি আমার প্রশ্নের উত্তর চাই। আপনি আর একদিনও এই একই কথা বলেছিলেন। আপনি আমায় অন্ধ হওয়ার আগে থেকে চিনতেন। আমি 2.5 বছর আগে সম্পূর্ণ স্বাভাবিক ছিলাম, কিন্তু আপনার সাথে আমার কখনো দেখাই হয়নি। তাহলে কি করে 2.5 বছর আগের কথা তুলছেন? আয়েশ হালকা হাসলেন, আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, রাতের পরিবেশ, পাশে তোমার এত হ্যান্ডসাম হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, তার সঙ্গে একটু হেঁটে হেঁটে কথা বললে আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। আমি আপনার থেকে কি জানতে চাইছেন, কি বলছেন? আপনি কি প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করছেন? আহা, প্রসঙ্গ পাল্টাবো কেন? আমি কি কোনো চুরি করেছি নাকি? চোর তো তুমি, তোমার চুরির গল্প শুনে এসো। আজ বোধ হয় আয়েশ আমার মাথাটাও পাগল করার প্ল্যানিং করে এসেছে। আমি দপ করে আগুনের মতো জ্বলে উঠে বললাম, আপনি আমাকে চুরির বদনাম দিচ্ছেন? আমি কোনো কালেই চোর ছিলাম না। নির্ঘাত আপনার সঙ্গে কোনো চোরের দেখা হয়েছিল, যার সঙ্গে আপনি আমাকে গুলিয়ে ফেলছেন। ছি, কি চিপ চিন্তা ভাবনা আপনার! শেষমেশ কিনা চোরের সঙ্গে আমাকে। আয়েশ শব্দ করে হেসে আমার চুল টেনে দিয়ে বললেন, তুমি তো মহাচোর, চোরদের রানী, যে সবসময় মন চুরি করে বেড়ায়। এবার আমি আটকা পড়ে গেলাম নিজের কথার বেড়াচালে। কপাল চাপড়াতে ইচ্ছে করলো আমার। উনি কি বললেন আর আমি কি ভাবলাম, এসব সাইডে রেখে আয়াস কণ্ঠে ওনার দিকে মনোযোগ দিলাম। আমাদের পা ডুবিয়ে দিয়ে যাচ্ছে, বাতাসের তীব্র বেগ সবটা এলোমেলো করে দিয়ে যাচ্ছে। দিনটা কোন দিন ছিল আমার ঠিক মনে নেই। সেদিন আমি কারো অ্যাসিস্ট্যান্ট লয়ার ছিলাম। একটা কেসের প্রমাণ খুঁজতে অবস্থা কাহিল হয়ে পড়েছিল। ঢাকা শহরে ভরা ট্রাফিক জ্যামে আটকা পড়ে যায় আমি। গাড়িতে অজস্র আঘাত করে গাড়ির জানলাটা খুলে দিই। হঠাৎ কানে আসে একটা মেয়ে চিৎকার চেঁচামেচির শব্দ। সেদিন এতটা স্ট্রেস ছিলাম যে ভেবেছিলাম গাড়ি থেকে তোমার মতো হই হই করা মেয়েকে দেবো কয়েকটা ধমক। উৎকণ্ঠা হয়ে তাকাতেই বিরক্তি নামে জিনিসটাই উবে গেল। বেশ খানিকটা দূরে ফুটপাটের ওপরে একটা হলুদ রঙের ড্রেস পরে 4টে বড় বড় ছেলেকে ছেড়ে চলেছে একাধারে। মেয়েটা বয়সে বেশ ছোট, ওই 18 বা 9 পড়তো। নিজের ওড়নাটুকু সামলাতে যে মেয়ে হিমশিম খাচ্ছে সেই মেয়ে কিনা এত বড় বড় ছেলেদের ঝাড়ছে, ভাবা যায়। বেশ ইন্টারেস্ট নিয়ে ঘটনাটা দেখছিলাম। মেয়েটা বড্ড ঝগড় উঠেছিল। কি বলছিল জানো? কি বলছিল? অতি আগ্রহের সঙ্গে বললাম আমি। যদিও আমি ঘটনাটা জানি, তবুও লোকটার মুখ থেকে শোনার জন্য মনটা আন্দোলন শুরু করেছে। সে বলছিল, দেখতে তো মহিষের মতো, আমাদের মতো সুন্দরী মেয়েদের দিকে নজর দিস লজ্জা লাগে না?
ইয়া বড় বড় চুল রেখে নিজেদের মেয়ে প্রমাণ করতে চাস নাকি? আর আমার ওড়না ধরে টানলি কোন সাহসে? আমি এক্ষুনি পাবলিক ডেকে তোদের হাত যদি না ভেঙেছি দেখ শুধু। এতটুকু বলেই যদি চিৎকার দেওয়ার আগে ওর বান্ধবীরা ওকে মানা করে। ওদের আর কোনো কথা আমার কানে আসেনি, বরং আমি কানে নিইনি। আমি সেদিন মেয়েটাকে দেখতে বড্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম। খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করেছিলাম সেদিন। কোমরের একটু আগে পর্যন্ত চুল ছিল তার, ছোট্ট একটা চেহারা, বিকেলের রোদের আলোতে চোখ মুখ কুঁচকে যাচ্ছিল তার। সেদিন খুব হেসেছিলাম। সেই চাঞ্চল্যকর মেয়েটার কেউ নয়, আমার নিশা বাকি ছিল।